ক্লাস 10-এ আমাদের সুদ কষা অঙ্ক রয়েছে। তো সুদ কষা অঙ্ক পড়তে গেলে আমাদের প্রথমে যে শব্দগুলোর সঙ্গে পরিচিত হতে হবে, সুদ কাকে বলে, মূলধন বা আসল কাকে বলে, তারপরে সবৃদ্ধি মূল কাকে বলে, সুদ কত প্রকার ও কী কী। এখানে এই সুদ ব্যাপারটা কি, সুদ যার ইংরেজি শব্দ ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট, এর সংজ্ঞাটা হচ্ছে আর্থিক নিরাপত্তার জন্য, নিরাপত্তার কথা মাথায় রেখে, আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বাড়তি অর্থের লোভে ব্যাংক বা পোস্ট অফিসে টাকা গচ্ছিত রেখে একটি নির্দিষ্ট সময় পরে গচ্ছিত রাখা টাকা তুলে নিলে কী হবে, ব্যাংক বা পোস্ট অফিস কী করে, গচ্ছিত টাকার সঙ্গে যে অতিরিক্ত টাকা ফেরত দেয় অথবা বিশেষ প্রয়োজনটা কী হতে পারে, বাড়ি করার জন্য, গাড়ি কেনার জন্য, বা কোনো দোকান চালু করার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য, বিভিন্ন হতে পারে। অথবা বিশেষ প্রয়োজনে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে সেই ঋণ একটি নির্দিষ্ট সময়ের পর পরিশোধ করে ঋণ মুক্ত হতে চাইলে ঋণ করা টাকার পরিমাণের সঙ্গে যে অতিরিক্ত টাকা জমা দিয়ে ঋণ মুক্ত হওয়া যায় তাকে বলে সুদ। তো এই সুদ দু রকমের আছে। সুদ দুই প্রকার,
সুদ দুই প্রকার কি? এক নম্বর সরল সুদ, সরল সুদ, আর দু নম্বর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ যার ইংরেজি শব্দ সিম্পল ইন্টারেস্ট, SIMPLE, সিম্পল ইন্টারেস্ট। আর চক্রবৃদ্ধি সুদে কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড ইন্টারেস্ট, INTEREST, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এই সরল সুদটা কি? যে সুদ, তার আগে একটা জিনিস পড়ে নেই সরল সুদ পড়ার আগে। আসল কাকে বলে? আসল বা মূলধন, আসল বা মূলধন যার ইংলিশ শব্দ প্রিন্সিপাল, PAL, প্রিন্সিপাল। এটা হচ্ছে আসল বা মূলধন। তো আসল বা মূলধনের সংজ্ঞাটা হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসে যে টাকা গচ্ছিত রাখা হয় অথবা ব্যাংক থেকে ঋণ মূর্ধন্য ঋণ হিসাবে নেওয়া হয়, তাকে বলে সুদ। তাকে বলে কি? আসল বা মূলধন, আসল বা মূলধন। তো ব্যাংক বা পোস্ট অফিসে যে টাকা গচ্ছিত রাখা হয় অথবা ব্যাংক থেকে ঋণ হিসাবে না হয়, তাকে বলে আসল বা মূলধন। আমরা বলছিলাম সুদ দু রকমের আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদটা হচ্ছে যে সুদ কেবলমাত্র আসল টাকার উপর হিসেব করা হয়, তা হলো সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যে সুদ আসল টাকা ছাড়াও কি করা হবে? সুদের টাকার উপর সুদ হিসেব করা হয়, তাকে বলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। যে সুদ আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসাব করা হয়, তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। এটা আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। বার্ষিক 10% সরল সুদের হারে তোমার 1000 টাকা ঋণ করলে, বার্ষিক সরল সুদের হারে 1000 টাকা ঋণ করলে 1000 টাকার 100 টাকা ঋণ করি, 1000 করতে হবে না, 100 টাকা ঋণ করলে 100 টাকার 1 বছর পর সুদ কত হবে? সুদ হবে 10 টাকা। 100 টাকার
2 বছর পর সুদ হবে কত? 2 গুণন 10 টাকা, মানে 20 টাকা হবে। 100 টাকার 3 বছর পর সুদ হবে কত? 3 গুণন 10 টাকা, মানে 30 টাকা। তা এরকমভাবে আমরা যদি এগোই, 100 টাকার n বছর পর সুদ কত? n গুণন 10 মানে 10n টাকা। কিন্তু বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকা ঋণ করলে 100 টাকা ঋণ করলে তাহলে কি ঘটনাটা হবে? 100 টাকার 1 বছর পর সুদ হবে কত? 10 টাকা, এবং সুদাসল হবে কত? 100 প্লাস 10 সমান 110 টাকা। একশো টাকার 2 বছর পর সুদ, 100 টাকার 2 বছর পর সুদ হবে তোমার কত? 10 টাকা প্লাস 11 টাকা, মানে 21 টাকা হবে। 10 টাকা প্লাস 11 টাকা, এই 10 টাকাটা হচ্ছে 100 টাকা যেটা প্রথম 1 বছরে যে সুদ ছিল সেটা, আর 11 টাকাটা হবে মানে 1 বছর পরে কি করবে? 110 টাকার উপরে সুদ হিসাব করা হবে। 100 টাকার জন্য 10 টাকা, আর 110 টাকার জন্য দ্বিতীয় বছরে যে সুদ হবে 110 টাকার দ্বিতীয় বছরের সুদ 11 টাকা হবে। তার মানে 2 বছরের ক্ষেত্রে তোমার গিয়ে সুদ দাঁড়াবে 21 টাকা, বা 100 টাকার 1 বছর পর সুদ এটা, আর 100 টাকার 2 বছর পরে সুদ তোমার 21 টাকা। এখানে যে 11 টাকাটা এলো, 11 টাকাটা কী জন্য? এই যে সুদ আসল 110 টাকা হয়েছে, এই 100 টাকার দ্বিতীয় বছরের সুদটা, 100 টাকার দ্বিতীয় বছরের সুদ 11 টাকা হবে। 110 টাকা মানে কটা? 11খানা 10 টাকা নোট আছে, প্রত্যেক 10 টাকা থেকে 1 টাকা করে সুদ আসবে। 100 টাকা মানে 10 টাকা নোট আছে, প্রত্যেক 10 টাকা থেকে 1 টাকা করে সুদ, সেই হিসাবে 10 টাকা। আর 110 টাকা যেটা দ্বিতীয় বছরে সুদ হিসাব করার সময় 110 টাকার উপর সুদ হিসাব করা হবে, সেখান থেকে 11 টাকা করে 21 টাকা সুদ হবে। আর তাহলে তখন সুদ আসল কত হবে? এবং সুদ আসল মানে 2 বছর পরে সুদ আসল হিসাব করা হবে তোমার 100 টাকা প্রথম বছরের, 110 টাকা 100 টাকা প্লাস 110 টাকা, না এটা আমার তো 100 টাকার 2 বছর পরে সুদ আসল, এটা 221 টাকা হবে। দুই গুণন 100 প্লাস 21 সমান 221 টাকা হবে। মানে 2 বছর পরে সুদ আসলটা হয়ে যাবে 121 টাকা। এখানে সরল সুদের ক্ষেত্রে 100 টাকার 1 বছরের পর সুদ 10 টাকা, এবং সুদ আসল কত? সুদ আসল এটা হবে 100 যোগ 10, সুদ আসল হচ্ছে 110 টাকা। আর এখানে 2 বছর পরে সুদ আসল কত হবে? তোমার 100 গুণন 20 সমান হচ্ছে 120 টাকা। এখানে ভুল করা হয়েছে, এখানে 100 প্লাস 21 121 টাকা হবে। আচ্ছা, এখানে সুদ আসল 100 টাকা 3 বছরের পরে সুদ 30 টাকা, আর সুদ আসল কত হবে?
সুদ আসলটা তোমার হবে 100 যোগ 30 মানে 130 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 100 টাকার 2 বছরের পরে তোমার সুদ হিসাবে 21 টাকা হয়ে যাবে, 20 টাকার জায়গায় 21 টাকা হবে, আর সুদ আসল হবে 121 টাকা। এই 100 টাকার 3 বছর পর 3 বছর পর সুদ তোমার কি হবে, প্রথম যে 100 টাকা প্রথমে ঋণ যদি করা হয় তার জন্য 10 টাকা, তারপরে এই যে 110 টাকা ছিল ওর জন্য 11 টাকা হয়েছে, তারপরে এই যে 21 টাকা মানে 121 টাকা, তৃতীয় বছরে সুদ হিসাব করা হবে 121 টাকা, ওখান থেকে সুদ তোমার পাওয়া যাবে কত, 12 টাকা 10 পয়সা, 12 টাকা 10, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 33.10 টাকা। এটা হবে সুদ, এবং সুদ আসল তখন হয়ে যাবে কত, সুদ আসল সমান 100 যোগ 33.10 টাকা মানে 133.10 টাকা। যেখানে 130 টাকা ছিল ওখানে, এখানে কি দাঁড়াচ্ছে 133.10, 3 টাকা 10 পয়সা বেড়ে গেল। এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই বাড়তি টাকাগুলো হচ্ছে, এটা তোমার কি সুদের উপরে সুদ চাপানোর জন্য হচ্ছে। অর্থাৎ 1 বছর পরে যে সুদ 10 টাকা, সুদ আসল 110 টাকা ছিল, ওই 110 টাকার উপরে দ্বিতীয় বছর সুদ হিসাব করা হয়েছে। ঘটনাটা এরকম, 100 টাকার 1 বছর পর সুদ, 1 বছর পর সুদ সমান 10 টাকা, এবং সুদ আসল হচ্ছে 100 যোগ 10 সমান 110 টাকা। আর 100 টাকার মানে 110 টাকা দ্বিতীয় বছর 110 টাকার উপর দ্বিতীয় বছরে 110 টাকার 1 বছর পর সুদ, মানে 110 দ্বিতীয় বছরে 110 টাকার 1 বছরের সুদ, সেটা কত তোমার গিয়ে 11 টাকা হবে, 11 টাকা। দ্বিতীয় বছরে 110 টাকাটা কি, ওই প্রথম বছরে যে ঋণ করা 100 টাকা আর 10 টাকা সুদ, সেটা নিয়ে পর দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরে 110 টাকার মানে 110 টাকার 1 বছরের সুদ লিখতে পারি, বা দ্বিতীয় বছরের সুদ লিখলেও হবে। 110 টাকার দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ 11 টাকা। অতএব ঋণ করা 100 টাকার 2 বছর পর সুদ, 2 বছর পর সুদ তোমার কত হবে, 10 টাকা হচ্ছে প্রথম বছরের জন্য, আর 11 টাকা দ্বিতীয় বছর, মানে 21 টাকা হলো। এবং 2 বছর পর এবং সুদ আসলটা তখন কি দাঁড়াবে, সুদ আসল এটা হয়ে যাবে 100 যোগ 21 সমান 121 টাকা। তৃতীয় বছরে আমি হিসাব করব, তৃতীয় বছরে 121 টাকার উপরে সুদ হিসাব, 121 টাকার উপর তৃতীয় বছরের সুদ কত হবে, এটা হবে 12 টাকা 10 পয়সা। মানে এখানে আসলে ঘটনাটা কি আছে, 100 টাকার জন্য সুদ 10 টাকা, তার মানে প্রতি 10 টাকায় 1 টাকা সুদ, তাহলে 121 টাকা আছে, মানে কি 12খানা 10 টাকার নোট আর একটি 1 টাকার নোট, তাহলে 12খানা 10 টাকার নোট থেকে 12 টাকা সুদ হবে, আর 1 টাকা থেকে 10 পয়সা সুদ বেরোবে, তাহলে 1 টাকা থেকে 10 পয়সা, তাহলে তৃতীয় বছরে 121 টাকার উপর তৃতীয় বছরে সুদ হচ্ছে কত, 12 টাকা 10 পয়সা। কারণ 12 টাকা কেন হলো, 121 টাকা মানে 120 টাকা প্লাস 1 টাকা, 120 টাকা মানে 12খানা 10 টাকার নোট রয়েছে, প্রত্যেক 10 টাকা থেকে 1 টাকা করে সুদ, আর 1 টাকার জন্য 10 পয়সা সুদ, তারা তৃতীয় বছর। তার মানে ঋণ করা
100 টাকার 3 বছর পর সুদ, 3 বছর পর সুদ কত তোমার গিয়ে প্রথম বছরের সুদ 10 টাকা, দ্বিতীয় বছরের সুদ 21 টাকা, তৃতীয় বছরের সুদ কত না দ্বিতীয় বছরে তো 11 টাকার সুদ, প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 11 টাকা, আর তৃতীয় বছরে আমার 12 টাকা 10 পয়সা, 33 টাকা 10 পয়সা। এটা এই যে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হবে, আর উপরেরটা সরল সুদের ক্ষেত্রে। দুটোর মধ্যে তফাৎ দেখাচ্ছে, যেমন এখানে 100 টাকার 3 বছরের পর 30 টাকা ছিল, এখানে 100 টাকারই ঋণ করা 100 টাকা 3 বছরের পর সুদ 33.10 টাকা। এই 30 জায়গায় 33 কেন হলো? সুদের টাকার উপর সুদ হিসাব করার জন্য এটা হয়েছে। আমরা প্রথমে সরল সুদের উপর অঙ্ক করব, তারপরে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করব। সরল সুদের সুদ কষা অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে এই সরল সুদ কষার উপরে দুটো সূত্র আছে, সেই সূত্র দুটাকে নজরে আনবো এবং ওর উপরে ভিত্তি করে সমস্ত অঙ্ক হয়ে যাবে। কি? আসল বা মূলধন, আসল বা মূলধন পি টাকা, সময় n বছর, বার্ষিক সরল সুদের হার R%। এখানে টি বছর করি, টাইম টি বছর, বার্ষিক সরল সুদের R%, আর টি বছরের সুদ ক্যাপিটাল আই টাকা হলে সূত্রটা হচ্ছে ক্যাপিটাল আই সমান PTR/100 বা PTR/100 ইকুয়াল টু বড় হাতের আই। এই সূত্রটা মুখস্থ করবে, এটা দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাবে। আই সমান PTR/100 বা PTR/100 সমান বড় হাতের আই। যদি সুদ বের করতে হয় এই সূত্রটা প্রয়োগ করব, যদি মূলধন বা সময় বা সুদের হার বের করতে বলে তখন এই ডান দিকের সূত্রটা প্রয়োগ করব, PTR/100 ইকুয়াল টু বড় হাতের আই। আরেকটা কি? সুদ আসল, এটা মানে আসল প্লাস সুদ। আসলটাকে আমরা পি টাকা দিয়ে বুঝি, আর সুদ হচ্ছে আই টাকা। তাহলে পি প্লাস আই ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে টাকা লিখলাম। আই মানে আবার কি জানা আছে আমার? আই মানে হচ্ছে PTR/100 টাকা। তার মানে এখানে পিটা কমন নিলে পি ইন্টু 1 প্লাস TR/100 এত টাকা। এটা হচ্ছে সুদ আসল, সরল সুদ। এই সুদ আসলের আরেকটি শব্দ হচ্ছে স্ববৃদ্ধিমূল, যার ইংরেজিতে বলে অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট। সুদ কষার অঙ্ক করতে গেলে আমাদের আরেকটু জিনিস জেনে নিতে হবে। তোমার লিপ ইয়ার বলে একটা শব্দ আছে, লিপ ইয়ার, LEAP, লিপ ইয়ার, অধিবর্ষ। অধিবর্ষ ব্যাপারটা কি? যে সালকে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে? পূর্ণ সংখ্যা হয়, তাকে বলে লিপ ইয়ার, LEAP, লিপ ইয়ার। লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস, FEBRU, ফেব্রুয়ারি মাস 29 দিনের হবে, 29 দিনের। লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস 29 দিনের। আর লিপ ইয়ার ছাড়া লিপ ইয়ার
ছাড়া অন্য অন্য বছরগুলিতে ফেব্রুয়ারি মাস হবে কত 28 দিনের। এছাড়া বাকি যে মাসগুলো আছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসগুলো হয় 31 নাহলে 30। এবার কোন মাসটা 31 কোন মাসটা 30 সেটা বোঝার জন্য তোমার যে বাঁ হাতটা আছে, চলো বাঁ হাতটাকে মুষ্টি করে ফেলা যায়। মুষ্টি করলে পরে আমাদের এই রকম হবে। তাহলে এখান থেকে আমি শুরু করব। এটা হচ্ছে জানুয়ারি মাস হিসাবে দেখব, জানুয়ারি। এটা আমার হাতের এই যে মুষ্টির এই উঁচু ঢিপিটা জানুয়ারি। তারপরে যখন খাদে চলে আসছি, এই খাদটা হচ্ছে কি, এই উঁচু ঢিপিটা হচ্ছে জানুয়ারি মাস। যখনই খাদে আসলাম এখানে খাদের মধ্যে, তখন হচ্ছে ফেব্রুয়ারি। আবার উঁচু ঢিপি দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মার্চ, MARCH, এটা জানুয়ারি, JANUARY। উঁচু ঢিপিটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আবার এপ্রিলে খাদে চলে আসছি, এপ্রিল, APRIL, এপ্রিল। আবার উঁচু ঢিপি, এপ্রিল পরে মে মাস, উঁচু ঢিপি। এই যে উঁচু ঢিপিতে চলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, উঁচু ঢিপি। মেয়ের পর আবার খাদে চলে আসছি, এই খাদ মানে জুন মাস। আবার উঁচু ঢিপিতে জুন, জুলাই, আবার খাদে চলে আসব, জুন, জুলাই, জুলাই চলে গেল, আগস্ট, আবার উপরে চলে যাব, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই উঁচু ঢিপি। আবার এখানে সামনে চলে আসো, আবার সামনে চলে আসে আগস্ট, AUGUST, আগস্ট। আবার খাদে আসবো, খাদে আসলে কি হবে, আগস্ট, সেপ্টেম্বর, তারপরে অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, OCT, অক্টোবর, নভেম্বর, আবার খাদে চলে আসবো, নভেম্বর, তারপরে আবার ডিসেম্বর, উঁচুতে চলে যাবো, ডিসেম্বর, DECEMBER। মানে যেখানে এই যে উঁচু ঢিপিগুলো, এই সব কটা মাস হবে 31 দিনের। আর এখানে যেগুলো খাদের মধ্যে আছে এগুলো আছে 30 দিনের মাস, ব্যতিক্রম ফেব্রুয়ারির ক্ষেত্রে লিপ ইয়ার হলে 29 দিনে ফেব্রুয়ারি মাস, আর যদি লিপ ইয়ার না হয় 28 দিনে ফেব্রুয়ারি মাস হবে। আর নাহলে এই যে যেটা হাতের মুষ্টিতে এখানে দেখানো হলো, জানুয়ারি উঁচু ঢিপি, তারপরে খাদ, আবার উঁচু ঢিপি, খাদ হলে পরে 30 দিন হবে, ব্যতিক্রম ফেব্রুয়ারি মাস। এখানে আরেকটা কথা আমরা জেনে রাখি, লিপ ইয়ারের ক্ষেত্রে, লিপ ইয়ার এর ক্ষেত্রে যদি কখনো লিপ ইয়ার হয়, লিপ ইয়ারের উদাহরণটাকে দিয়ে নিই। লিপ ইয়ার হলো তোমার মনে করো 2000 সাল, 2004 সাল, কি 2016, 2020, এগুলো হচ্ছে লিপ ইয়ার। আর লিপ ইয়ারের ক্ষেত্রে, লিপ ইয়ার এর ক্ষেত্রে তোমার 366 দিনে বছর হবে, 366 দিনে বছর। এইটুকুন জ্ঞান মাথায় রেখে আমাদের সুদ কষার অঙ্কগুলো হয়ে যাবে, সরল সুদ কষা। তো এখানে আরেকবার একটুখানি মুখস্থ করে নাও। আসল বা মূলধন P টাকা, সময় T বছর, বার্ষিক সরল সুদের হার R%, T বছরের সুদ I টাকা হলে বড় হাতের I সমান PTR/100 বা PTR/100 সমান বড় হাতের I। আর সুদ আসল সমান আসল প্লাস সুদ, মানে আমরা এখান থেকে সরল করে এই ফিগারটা মুখস্থ রাখবো কি, সুদ আসল সমান P ইন্টু প্রথম বন্ধনীর ভিতরে 1 + T × R/100, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে টাকা।
এবার আমরা বই খুলব, বইয়ের 46 পাতা, আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে বই রয়েছে তার 46 পাতা বার করব। 1 নম্বর অঙ্ক, 1 নম্বর পেজ নাম্বার 46, কোশ্চেন নাম্বার 1। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। দুই বন্ধু একটা ব্যবসা চালানোর জন্য ব্যাংক থেকে বার্ষিক 12% সুদের হারে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে? তাহলে এখানে যেটা রয়েছে, এখানে আসল পি টাকা সমান 15,000 টাকা। যে টাকাটা ঋণ নিল সেটা হচ্ছে আসল 15,000 টাকা। সময় টি বছর সমান 4 বছর। বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার R% সমান 12%। তাহলে এখানে ঘটনাটা কি আছে? পি মানে 15,000, পি টাকা সমান 15,000, পি মানে 15,000, টি বছর সমান, টি মানে 4, আর R% মানে 12%, আর এর মান 12। আমার 4 বছর পর সুদ বের করতে বলেছে। ধরি 4 বছর পর সুদের পরিমাণ কি আই টাকা। তাহলে আমরা জানি কি আই সমান পি টি আর বাই 100। আই সমান পি মানে 15,000, টি মানে 4, আর মানে 12 বাই 100। দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম। এটা কত হচ্ছে? 4 15 60, 600 ইন্টু 12, 7,000, 6 12 72, 7,200। তার মানে আই টাকা সমান 7,200 টাকা। এটাই অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা, 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সুদের হারে 2,000 টাকার সুদ কত? 2005 সাল কি 4 দিয়ে বিভাজ্য নয়, বিভাজ্য না, অত ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে না। অতএব 2005 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনের হবে। এখানে জানুয়ারি মাসে টাকা খাটে, জানুয়ারি মাসে টাকা খাটে কতদিন? 31 দিন। জানুয়ারি মাস 31 দিনে হয়। ফেব্রুয়ারি মাসে টাকা খাটে 28 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন। মার্চ মাসে টাকা খাটে 31 দিন। এপ্রিল মাসে টাকা খাটে 30 দিন, কারণ উঁচু ঢিপিগুলো 31 দিনের মাস, খাদ হলে 30 দিন। মে মাসে টাকা খাটে তোমার 27 - 1 সমান 26 দিন। একটা কথা মাথায় রাখতে হবে, ব্যাংকে যেদিন সুদ তুলে নেওয়া হবে সেই দিনের সুদ ব্যাংক দেবে না, অর্থাৎ শেষ দিনের সুদ ব্যাংক তোমাকে দেবে না। 27 মে পর্যন্ত যখন সুদ হিসাব করতে বলেছে, তার 26 মে পর্যন্ত ব্যাংক সুদ হিসাব করবে, শেষ দিনের সুদ দেবে না। তাহলে এখানে মোট কদিন হচ্ছে? 6 আর 7 8, 8 আর 8 16, 6 হাত থাকলো 1, 2 আর 3, 3 3 6 9 10 11 12 13 14, 146 দিন। সময় হচ্ছে 146 দিন। তার মানে সময় টি বছর সমান 146 দিন।
সময় টি বছর সমান 146/365 এত বছর। আমার সুদ কষা অঙ্কের ক্ষেত্রে সূত্রটা আছে, ওটা সময়টা বছরে আছে, এই জন্য দিনটাকে বছর করতে হবে। দিনকে 365 ভাগ করলে বছর হয়ে যায়। এই সংখ্যাটা 73 দিয়ে কাটবে, মুখস্থ রাখতে হবে। 73 দিয়ে উপরটা কাটলে কত? 2 হবে। এটাকে 73 দিয়ে কাটলে 5 হবে। তার মানে সময় টি বছর সমান 2/5 বছর। এখানে আসল বা মূলধন কত আছে? আসল পি টাকা সমান 2000 টাকা। আর সুদের হার কী বলা আছে? বার্ষিক 6% সুদের হার। বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার আর পার্সেন্ট সমান 6%। আমাদের ওই বার্ষিক 6% সুদের হারে 2000 টাকা সুদ বের করতে বলেছে। তাহলে আমরা জানি, তার আগে লিখে নাও, ধরে 2/5 বছরের সুদ বড় হাতের আই টাকা। তারপরে কি লিখব? আমরা জানি ক্যাপিটাল আই সমান PTR/100। ক্যাপিটাল আই সমান পি মানে 2000, টি মানে 2/5, আর মানে 6, আর নিচের 100 যেটা লিখলাম, দুটো শূন্য কাটলাম, 4 দিয়ে টাকাটি 4 5 20, আই সমান 4 2 8, 6 48। তার মানে আই টাকা সমান 48 টাকা। এটাই অ্যান্সার। পরবর্তী আকর্ষণ 3 নম্বর অঙ্ক। বার্ষিক 8.1-3% সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সব বৃদ্ধি মূল কত? এখানে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস কত মাসে বছর হয়? 12 মাসে বছর। মানে 1 বছর 3 মাসটাকে আমরা লিখব 1/3/12 এত বছর। মানে এটা কাটলি 3 4 12, মানে 4 1 4 5, 5/4 বছর। এটা আমার সময়। তো বার্ষিক 8.1-3%, মানে 3 আর 24 আর 25, 25/3% সরল সুদের হারে 5/4 বছরের কত টাকা? 960 টাকার 960 টাকার সব বৃদ্ধিমূল মানে সুদ আসল। আমাদের সূত্রটা কী ছিল? পি ইন্টু 1 প্লাস পি মানে এখানে 960, 1 প্লাস টি মানে 5/4, আর মানে 25/3, PTR/100 ভাজি ইন্টু 100 এত টাকা। কোন সূত্রটা প্রয়োগ করলাম? সুদ আসল বের করার সূত্র ছিল পি ইন্টু 1 প্লাস TR/100। বেশি লেখালেখি করতে হবে না, যত বড় অঙ্ক হবে তত আমরা স্টেপ জাম্প করব। এটা পি ইন্টু 1 প্লাস TR/100। একটু কাটাকুটি করার চেষ্টা করা যাক। 25 দিয়ে কাটি, 25 থেকে 4, 25 100। এখানে আর কিছু কাটবে না, দুঃখ পেতে হবে না। 1 প্লাস উপরে 5, নিচে কত? 4 4 16, 3 16 48, 960। ভগ্নাংশে যোগ করি, 48 হলো, 48 সঙ্গে 1 গুণ হবে, 48 প্লাস 5 সমান 9। এটার সঙ্গে এটা কেটে দাও, 2, 48 2 96, 48 0 0। তার মানে এখানে 20 ইন্টু 53, 48 আর 5 53 এত টাকা। 3 2 6, 5 2 10। তোমার এটা কি? সব বৃদ্ধিমূল, নির্ণেয় সবৃদ্ধিমূল।
পরের অঙ্কটা উৎপলবাবু, 4 নম্বর অঙ্ক। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে? এখানে আসল পি টাকা সমান 3200 টাকা, সময় টি বছর সমান তোমার 2 বছর, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার R% সমান কত? 6% আছে বোধ হয়, 6%। তাহলে 2 বছর পরে থেকে সুদ আসলে কত টাকা শোধ করতে হবে? তাহলে নির্ণেয় সুদ আসল ওই সূত্রটা প্রয়োগ করে দাও। পি ইন্টু 3200 ইন্টু 1 প্লাস টি আর, টি মানে 2, আর মানে 6/100। ছয় দুগুণ 12/100, 100 লসাগু 100 প্লাস 12, এই দুটো শূন্য সঙ্গে কেটে দিলাম, 32 ইন্টু 112। 32-এর নামটা পড়া যাক। 32 দুগুণ 64, 4 হাত থাকবে কত? 6। 32 থেকে 32 আর 6 38, হাত থাকলো 3, 32 32 3 35। 5 নম্বর, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? ধরি শোভাদেবী ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন। প্রশ্নানুসারে আমাদের কি জানা আছে? আই সমান, এখানে আই মানে কত? 800 না, PTR/100, টি মানে কত? শোভাদেবীর কথা বলছে, হ্যাঁ 2 বছর। PTR, আর মানে কত? 5.25, PTR/100 সমান 840। PTR/100 সমান বড় হাতের আই, এটা বলা আছে। পি ইন্টু 2 ইন্টু 5, 525 বাই, এটা দশমিক তোলার জন্য নিচে 1 আর দশমিক 2 ঘর দুটো শূন্য, আর নিচের 100 যেমন আছে থাকুক, সমান 840। এবার আমাকে কাটাকুটি করে ছোট আকারে নিতে হবে। এটা 2 দিয়ে কাটি, 50। এটার সঙ্গে এটা 25 দিয়ে কাটবে, 25 দুগুণ 50। এটা 25 দিয়ে 25 দুগুণ 50, হাত থাকবে 2, 25 একে 25, 21 দিয়ে এটা কেটে যাবে, 21 একে 21, আর এটা 21 দিয়ে কাটে 4, 21 84, 21 0 0। তাহলে দাঁড়াচ্ছে কত? P/200 ইকুয়াল টু 40। এটা বজ্রগুণ করলে পি সমান 8000। তার মানে পি টাকা সমান 8000 টাকা, এটাই অ্যান্সার। পরবর্তী অঙ্ক, কোশ্চেন নাম্বার 6। নেক্সট কোশ্চেন 6। গৌতম একটি মুরগির খামার খোলার জন্য এই সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। গৌতম মুরগির খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা জমা রেখেছিলেন? ধরি গৌতম বাবুতে লেখা আছে, গৌতম বাবু লেখা নেই। ধরি গৌতম ব্যাংক থেকে পি টাকা ধার করেছিলেন। পি টাকা
ধার করেছিলেন। প্রশ্নানুসারে পি টি আর বাই 100 কত দিনের জন্য করেছিলেন? মুরগির 12% সরল সুদের হারে ধার করেছিলেন, প্রতি মাসে 378 টাকা সুদ প্রতি মাস। এক মাস, এখানে একটা জিনিস লিখে রাখি, এক মাস সমান কত? 1/12 বছর। তাহলে পি ইন্টু টি মানে 1/12, আর 12% সুদের হার ভাজিত 100 ইকুয়াল টু 378। এটা কোশ্চেনে বলা আছে। পি টি, এই 1/12টা হচ্ছে টি, পি টি আর বাই 100 সমান বড় হাতের হয় প্রতি মাসের সুদ। এই 12 কেটে যাচ্ছে, পি সমান 378, তার পেছনে 2 শূন্য, তাহলে পি টাকা সমান 37,800 টাকা। এটাই হচ্ছে আমার উত্তর। জায়গা রয়েছে আরেকটা অঙ্ক, হয়ে যাক 7 নম্বর। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করলে। কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? ধরে বার্ষিক 6% হারে পি টাকা টি বছরে 2p টাকা হয় বা হবে। ধরি বার্ষিক 6% হারে পি টাকা টি বছরে 2p টাকা হবে। তার মানে 2p টাকা হবে মানে সুদে আসলে 2p টাকা হবে। তাহলে সুদ কত হবে? সুদ হবে 2p টাকা মাইনাস পি টাকা মানে পি টাকা, সুদ পি টাকা হবে। এখানে 2p টাকা মানে সুদে আসলে 2p টাকা হবে, সুদ হয়ে গেল পি টাকা। অতএব পি টি আর বাই 100 সমান বড় হাতের আই। পি টি আর বাই 100 সমান বড় হাতের আই, মানে এখানে পি, পি মানেও পি। এই পি কেটে যাচ্ছে, এই 6 দিয়ে এটা কাটি, 3 2 দিয়ে কাটবে, এটা 3, নিচে হচ্ছে 50। তার মানে টি মানে কত? 50/3। টি বছর সমান 16.2 বছর। যাদের সরল সুদ অঙ্ক করা নেই আমি ধরে নিচ্ছি, আমরা আজকে যে ভিডিওটা করলাম সেটা পোস্ট করে দেওয়া হচ্ছে আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার তোমরা পাচ্ছ। তো অঙ্কগুলো করে রাখবে, তার পরবর্তী ভিডিও আবার শুক্রবার একটা পোস্ট করব সুদ কষার উপরে।